আবার রিপিট করি, আজকে ক্লাস হচ্ছে 28 তারিখ, আগেই লিখে দিয়েছি রেকর্ডিং চালু করার আগে। তো যাই হোক, আজকে আমরা পড়বো বায়ো-স্যাভার্ট ল। বায়ো-স্যাভার্ট ল এটা মানে একদম পুরোপুরি আমরা স্টার্টিং করছি তড়িৎচুম্বকত্বর যে চ্যাপ্টারটা। আগের দিন যেমন আমরা চুম্বকের কিছু ধর্ম সম্বন্ধে পড়াশোনা করছিলাম, যে দণ্ডচুম্বক, তারপরে তড়িৎবাহী কুণ্ডলী, তারা কেমন ভাবে চুম্বকের মতো বিচরণ করে। সব সময় যে আমরা একদম এক্স্যাক্টলি নর্থ পোল সাউথ পোল দেখতে পাবো তা কিন্তু নয়। কখনো কখনো দণ্ডচুম্বক থাকবে, এরকম দণ্ডচুম্বক থাকবে যার একটা নর্থ পোল একটা সাউথ পোল থাকবে। নর্থ পোলটাকে আমরা উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু বলি, দক্ষিণ পোলটাকে বলি আমরা দক্ষিণ সন্ধানী মেরু বা দক্ষিণ মেরু বলি, সাউথ পোল বলি। এরকম থাকবে, এটা দণ্ডচুম্বক এরকম থাকতে পারে। এরকম না থেকে আমরা শুধুমাত্র কুণ্ডলী, অনেকগুলো পাকানো তার আছে, অনেক পাক সংখ্যা আছে, তার প্রতিটি পাকে যদি কারেন্ট যায় আই, তাহলে সেটাও কিন্তু চুম্বকের ন্যায় আচরণ করে। এটাও চুম্বকের ন্যায় আচরণ করে, সেটা আমরা দেখলাম। এবং দুই ক্ষেত্রে আমরা তুলনা যখন করলাম, তখন আমরা দেখলাম এর যে চৌম্বক ভ্রামক পিএম, ভেক্টর চৌম্বক ভ্রামক, এর ক্ষেত্রেও কিন্তু একটা চৌম্বক ভ্রামক তৈরি হয় পিএম ভেক্টর। এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কিউ এম ইন্টু চৌম্বক দৈর্ঘ্য। এখান থেকে চৌম্বক দৈর্ঘ্য যদি আমরা ধরি 2L, তাহলে কিউ এম ইন্টু 2L ধরবো। আর দিক কোন দিকে? সাউথ টু নর্থ আমরা ধরে নিয়েছি। যেমন ভাবে সাউথ টু নর্থ, যেমন ভাবে আমরা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে ধরেছিলাম। আর এর ক্ষেত্রে হচ্ছে পি ভেক্টর সমান হচ্ছে, পাতি হচ্ছে আই কারেন্ট ইন্টু এরিয়া ভেক্টর, টোটাল এরিয়া ভেক্টর। যদি পাক সংখ্যা, এটা যদি একটি পাক হয়, একটি পাক যদি হয় তাহলে তার ক্ষেত্রে এইটা। যদি এন সংখ্যক পাক হয় তাহলে হবে এন ইন্টু আই ইন্টু এ, যদি এন পাক সংখ্যা হয়। তাহলে পাক সংখ্যা যত বাড়বে তত কিন্তু তার মধ্যে ক্ষেত্রে যে চৌম্বক ভ্রামক সৃষ্টি হবে সেটার কিন্তু স্ট্রেংথ বাড়বে। এই সমস্ত টুকটাক জিনিস আমরা আগের দিন পড়ছিলাম। আজকে যেটা আমরা পড়বো সেখানে হচ্ছে যে আমরা এই ফ্যাক্টটা আগের দিন আমরা জাস্ট উচ্চারণ করেছিলাম, এবং এই সত্য ঘটনাটা আমরা জাস্ট বিবৃতি আকারে নিয়েছিলাম, যে তড়িৎবাহী তার একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এইটুকু আমরা আগের দিন স্টেটমেন্ট পড়েছিলাম। আজকে আমরা পড়বো যে কতটা করে একটা পার্টিকুলার তড়িৎবাহী তারের জন্য, কোন দিকে করে, এই দুটো জিনিস আমরা আজকে পড়ব। তার কারণ চৌম্বক ক্ষেত্র যখন বলবো, তখন কিন্তু চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলে একটা জিনিস আছে, যেটা আমরা আগের দিন বলছিলাম এইচ এবং বি বারবার দুটো আলাদা রাশি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা বিই বোঝাবো। কারণ সেটাতেই আমাদের নর্মালি বি এবং এইচ একই রকম বিহেভ করে, খালি এরা দুটো আলাদা রাশি। বি ইকুয়াল টু হয় মিউ ইন্টু এইচ। তো এই জিনিসটার যে অ্যান্সার সেটা বায়ো-স্যাভার্ট দিয়েছিলেন। তার সূত্রটা আমরা পড়ব, বায়ো-স্যাভার্ট সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে দুটো অঙ্ক পড়বে। টু পিস প্রবলেম, টু পিসেস আউট অফ 35, 35টা কোশ্চেনের মধ্যে শিওর শর্ট দুটো পিস এখান থেকে পড়বেই পড়বে, এর কনসেপ্ট থেকে। এই যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারটা যেটা দেখতে পাচ্ছ, এই প্রথম যে পার্টটা, এই তড়িৎচুম্বকত্ব টোটাল পার্ট থেকে হয়তো 8-9টা পড়বে। তার মধ্যে থেকে এইখানেই আর সামনের 2-1 দিনের আলোচনার মধ্যেই দুখানা প্রবলেম পড়বে। গতকালকে যে আলোচনা করেছি তার মধ্যে একখানা পড়ার চান্স রয়েছে। প্রতিটা ক্লাসেই কিন্তু একটা একটা করে কিন্তু কোশ্চেন, একটা দুটো করে কিন্তু প্রশ্ন আমরা এবার থেকে পরীক্ষায় পাবো। তো এটা কি বলছে? এটা বলছে, ধরে নাও আমাদের একটা তড়িৎবাহী তার আছে, ধরে নাও এরকম একটা তার, যার মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহ যাচ্ছে। এটা হচ্ছে একটা তার, এই তারটার মধ্যে দিয়ে I প্রবাহ যাচ্ছে। তো এই তড়িৎবাহী তারের একটা ছোট্ট অংশ ধরে নাও ডিএল। ডিএল ছোট্ট অংশের জন্য এই ডিএল অংশ থেকে আর দূরে কোনো একটা বিন্দুতে, আর ভেক্টর দূরে কোনো একটা বিন্দু ধরে নাও এখানে আছে পি বিন্দু। তো আমরা আমরা এখানে কি বার করার চেষ্টা করছি?
তড়িৎবাহী তারের যে প্রবাহ, সেই প্রবাহের কোনো একটা ছোট্ট এলিমেন্ট, ছোট্ট অংশ ডিএল অংশের জন্য যেখানেও আই কারেন্টটা যাচ্ছে, সেই ডিএল অংশ থেকে আর দূরে পি একটা বিন্দু, সেই বিন্দুতে কতখানি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে তার সূত্র দিয়েছেন বায়ো স্যাভার্ট। মনে রাখবে এই সূত্রটা কিন্তু এক্সপেরিমেন্ট থেকে পাওয়া সূত্র। ডাইরেক্ট ম্যাথামেটিক্যাল বায়ো স্যাভার্ট লকে প্রুভ করো, এই ধরনের প্রশ্ন কিন্তু কোনোদিন আমাদের আসা উচিত নয়, কারণ এটা পরীক্ষা লব্ধ একটা ইকুয়েশন। তিনি তখন বললেন যে এই তড়িৎবাহী তারের তড়িৎবাহী তারের ডিএল দৈর্ঘ্যের জন্য ডিএল অংশ থেকে আর দূরত্বে পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র সেটা সমান ডিবি যদি হয়, ডিবি ভেক্টর যদি হয়, তাহলে এই ডিবি এর মান, কারণ আমরা জানি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মান ডিবি এর মান হচ্ছে সিম্পল ডিবি। তো বায়ো স্যাভার্ট বলছেন যে এই ডিবিটা কারেন্ট, ডিএল, আর আর এই যে অ্যাঙ্গেল আছে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, এই চারটে জিনিসের উপর নির্ভরশীল। কি সূত্র তিনি বললেন? তিনি বললেন যে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই। যত বেশি বেশি কারেন্ট যাবে তত বেশি বেশি চৌম্বক ক্ষেত্র আমি এখানে পাবো ডিবি, ডিবি ভেক্টরটা তত বেশি বেশি পাবো। যখন আমি আর ডিএল আই, আর ডিএল থিটা এগুলোকে যখন ধ্রুবক রাখবো, উনি তারপর বললেন যে ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল। কারেন্ট এলিমেন্টের দৈর্ঘ্য, ডিএল হচ্ছে কারেন্ট এলিমেন্ট, একটা ছোট্ট কারেন্ট প্রবাহ হচ্ছে তার ছোট্ট একটা অংশ, যেটাকে বলা হয় কারেন্ট এলিমেন্ট। সেই কারেন্ট এলিমেন্টের দৈর্ঘ্য যত বেশি বেশি হবে তত বেশি বেশি চৌম্বক ক্ষেত্র আমি পি বিন্দুতে পাবো। তিনি তারপর আর অন্যান্য গুলো ধ্রুবক, যেমন তখন হবে আই ধ্রুবক, আর ধ্রুবক, থিটা ধ্রুবক। তিনি আবার বললেন ডিবি ইজ প্রপোর্শনাল, তিনি বললেন মানে কি, বলেননি, তিনি পরীক্ষা থেকে পেয়েছেন এগুলো। ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। সাইন থিটা যখন আই, আর এবং ডিএল কনস্ট্যান্ট, এইগুলো যখন ধ্রুবক, তিনি 4 নাম্বার বললেন ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r²। যত দূরত্ব তোমার বেড়ে যাবে, এই যে আর ভেক্টর, এটাকে যদি আমি অবস্থান ভেক্টর বলি ডিএল এর কেন্দ্রবিন্দু থেকে বা ডিএল অংশ থেকে, তাহলে সেই যে দূরত্ব, সেই দূরত্ব যত বাড়বে তার বর্গের ব্যস্তানুপাতিক হারে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কমতে 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 থাকবে এবং অসীম দূরত্বে তার কোনো প্রভাব থাকবে না, সেখানে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু হবে শূন্য। তো এখানে আমরা দেখব আই বুঝতে পারছি, ডিএল বুঝতে পারছি, আর বুঝতে পারছি, সাইন থিটাটাকে নিয়ে আমাদের খানিকটা কনফিউশন হলেও হতে পারে, সেটা নিয়ে আমরা নেক্সট পেজে আর একটু ক্লিয়ার করে বুঝবো হু ইজ থিটা, হু ইজ সাইন থিটা। ওকে, তাহলে এইগুলো, এই যে চারটে জিনিস আমরা পেলাম, এইগুলোকে এই যে যখন 1/r² হবে তখন কে কে ধ্রুবক হবে এগুলো নিশ্চয়ই তোমরা জানো। আই ধ্রুবক হবে, ডিএল ধ্রুবক হবে, থিটা ধ্রুবক হবে। তাহলে এইগুলো যৌগিক ভেদে যদি আমরা দেখি তাহলে কি পাবো? যৌগিক ভেদে যদি আমরা করি, সূত্র অনুযায়ী আমরা যেটা পাবো সেটা পাবো ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা। এগুলো সব প্রপোর্শনাল ছিল, আর আর ছিল, আর স্কোয়ার ছিল ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এইগুলো সবগুলো গুণ হয়ে যাবে যৌগিক ভেদে। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টটা যদি মান কে হয়, তাহলে এইটার মান হচ্ছে অ্যাকচুয়ালি μ0/4π শূন্য মাধ্যমের জন্য, μ0/4π আই ডিএল সাইন থিটা বাই r²। এই μ0টা আগের দিনের পরিচয় করিয়েছি, এটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এর মান হচ্ছে, মনে রাখতে হবে, এর মান হচ্ছে
4 পাই × 10⁻⁷ এসআই একক। কি এসআই একক, কি হবে না হবে সব আমরা পরে জানবো ভালোভাবে। এটা হচ্ছে এসআই একক, মনে রাখো এর মান 4 পাই × 10⁻⁷। এইটা হচ্ছে বায়ো-স্যাভার্ট সূত্র। এটার বিভিন্ন ধরনের রূপ আছে। তার আগে আমরা বলেছিলাম এই সাইন থিটাটাকে আমরা ভালো করে বুঝবো। তার জন্য দেখো আরেকটা ভালো করে দেখো, এইটা যদি আমার কারেন্ট এলিমেন্ট হয়, এইটুকু যদি আমার ডিএল দৈর্ঘ্য হয়, তাহলে এখান থেকে এর মধ্যে থেকে এখানে এই যে হচ্ছে আর ভেক্টর, এই আর ভেক্টর আর ডিএল ভেক্টর, এই যে ডিএল ভেক্টর আর আর ভেক্টর, এদের দুজনের মধ্যবর্তী যে কোণ, এই কোণটা হচ্ছে থিটা। তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ডিএল ভেক্টর, যে ছোট্ট কারেন্ট এলিমেন্ট ভেক্টর, আর ওই কারেন্ট এলিমেন্ট ভেক্টরের অবস্থান ভেক্টর পি বিন্দুতে ডিএল যেখানে আছে তার সাপেক্ষে। এই যে অ্যাঙ্গেলটা ডিএল আর আর এর মধ্যে, অ্যাঙ্গেলটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং সেখান দিয়ে অনেক ছোট 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 প্রবলেম সলভ করা যায়, এবং বিভিন্ন ধরনের কঠিন কঠিন প্রবলেমও এই ফর্মুলা দিয়ে আমরা সলভ করতে পারি। তাহলে দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা অনেকখানি তোমরা মোটামুটি ধরে নাও এটা অনেকখানি কুলম্ব সূত্রের মতো। তার সাথে সাথে আমরা এটা হচ্ছে এর ভেক্টর রূপ, অনেক রূপ, কোন দিকে ডিবি ডাইরেকশন হবে না হবে সেগুলো আমরা বার করব। তো তার আগে আমরা এই ইকুয়েশনটাকে আরেকবার ভালো করে লিখি। কি পেলাম আমরা? আমরা পেলাম ডিএল অংশের জন্য যেখানে আই প্রবাহ হচ্ছে, সেখানে থাকা ডিএল অংশের জন্য আর দূরত্বে পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র যেটা হয়, তার মান হচ্ছে μ0/4 পাই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এবার দেখো এইটাই হচ্ছে বায়ো-স্যাভার্ট ল। এটা শুধু মান দিচ্ছে। এটাকে আমরা আবার এরকম করেও লিখতে পারি, μ0/4 পাই আই ডিএল আর সাইন থিটা বাই আর কিউব। তাহলে দেখো তো এখানে কিছু একটা জিনিস হিন্টস পাচ্ছ কি পাচ্ছ না? কেন উপর নিচে আর গুণ করলাম বলো? উপর নিচে আর গুণ করলাম কেন? এই জায়গাটায় কিছু হিন্টস পাচ্ছ? ডিএল আর সাইন থিটা যেখানে আছে, সেখানে আমরা কি করতে পারি, কি লিখতে পারি? না, ডিএল ক্রস আর আমরা লিখতে পারি না। কি লিখতে পারি বলো? কি লিখতে পারি? ডিএল সাইন থিটা সমান ডিএল ক্রস আর আমরা লিখতে পারি না, কিন্তু কি লিখতে পারি? একটা দিক দেখাতে পারি বলছো, সেটা তো আরো ভুল। আমি বলতে চাইছি এ ক্রস বি সমান কি? এ ক্রস বি সমান কি বলো? ভুল। এ বি সাইন থিটা এন ক্যাপ, এইটা ইম্পর্টেন্ট। তার মানে এখানে আমি ডিএল আর সাইন থিটা যখন লেখা থাকবে, এটা আদেখলার মতো আমরা কখনো লিখবো না, আমরা বিজ্ঞানের স্টুডেন্ট। আমরা ডিএল ক্রস আর লিখতে পারি না, কারণ বাম দিকে স্কেলার ডান দিকে ভেক্টর লেখা যায় না, এটা মড লিখতে হবে একটা। গট ইট? বুঝতে পেরেছো? তো ডিএল আর সাইন থিটা যেটা আছে, সেটা হবে আই বাই আর কিউব ইন্টু মড অফ ডিএল ক্রস আর। তাহলে এইদিকে আছে ডিবি, তাহলে ডিবি সমান এটা যদি হয়, এবার তুমি দুই দিকে যদি ভেক্টর নাও, ভেক্টর রূপ যদি করো, তাহলে তখন তুমি পাবে ডিবি ভেক্টর সমান μ0/4 পাই আই বাই আর কিউব ইন্টু, এখন তুমি লিখতে পারো ডিএল ক্রস আর, কারণ তখন বাম পক্ষেও ভেক্টর ডান পক্ষেও ভেক্টর, দুই দিকে তুমি দিকটাকে নিয়ে নিয়েছো। আবার অনেকে এই চেহারাতে প্রশ্ন পড়ে যে বায়ো-স্যাভার্টের কোনটা চেহারা ভেক্টর রূপ, আর কিউব না আর স্কোয়ার, সেটা বলার জন্য অনেকে আবার এই একখানা আর এখানে ঢুকিয়ে দেয়। তাহলে কি হবে? এটাকে আবার এইরকম চেহারায় লিখতে পারি, ডিবি ইকুয়াল টু μ0/4 পাই আই বাই আর স্কোয়ার করে, এখানে ডিএল ক্রস আর ভেক্টর বাই আর এর মান লিখতে পারি। আর ভেক্টর বাই আর এর মান মানে কি হবে? ওখানে কি লিখতে পারি আমি?
আর ক্যাপ লিখতে পারি, ভেরি গুড। তাহলে ডিবি ভেক্টর সমান আমরা আবার এটাও লিখতে পারি মিউ জিরো বাই 4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টু ডিএল ক্রস আর। তাহলে দেখতে পেলে ডিএল ক্রস আর ক্যাপ। এটা কিন্তু একবার জয়েন্ট এন্ট্রান্স, নিট, এইচএস সমস্ত জায়গায় মাঝে মাঝে পড়ে যে অ্যাকচুয়ালি বায়োস্যাভার্ট ল এর ভেক্টর রূপ কোনটা। নিয়ে এখানে ক্যাপ দেবে আর কিউব দেবে, ক্যাপ দেবে আর দেবে, ভেক্টর দেবে আর স্কোয়ার দেবে, আর একটা ক্যাপ দেবে আর স্কোয়ার দেবে। তো এটা ক্যাপ দিচ্ছে না আর আর ভেক্টর দিচ্ছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তাই আমরা ভেক্টর রূপ যদি দেখি বায়োস্যাভার্ট ল এর, বায়োস্যাভার্ট ল এর স্কেলার রূপ যদি আমরা বলি, তাহলে আগের ফর্মুলাটা, স্কেলার রূপ যদি বলি আগের ফর্মুলাটা কি ফর্মুলা, ডিবি সমান মিউ জিরো বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। যদি ভেক্টর রূপ বলি, ভেক্টর রূপ যদি বলি তাহলে দুখানা হবে, ডিবি ভেক্টর সমান মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই বাই আর কিউব ইন্টু ডিএল ক্রস আর। আবার এটাকে এইভাবেও বলতে পারি, ডিবি ভেক্টর সমান মিউ জিরো বাই 4 পাই আই বাই আর স্কোয়ার ইন্টু ডিএল ক্রস আর ক্যাপ। এই যেই ক্যাপ লিখলাম এখানে একটা আর ঢুকে গেছে। এটা কিন্তু একদম কনফিউজড হো না, এখান থেকেও কিন্তু প্রশ্ন পড়ে যেতে পারে যে আমরা অনেক কিছু করার পর দেখলাম শুধুমাত্র এই ভেক্টর রূপের চেহারাটা পড়ে গেল যে কোনো একটা প্রমাণ করতে বললো। তো এই যে ভেক্টর রূপ, সেখানে কিন্তু আমরা একটা ফান্ডামেন্টাল দারুণ জিনিস পাচ্ছি, যেটাতে শুধুমাত্র ডিবি এর মান পাচ্ছি না, দিকও পেয়ে যাচ্ছি। তাহলে এই যে ডিএল ক্রস আর ক্যাপ বা ডিএল ক্রস আর, এই দুটো অংশ কিন্তু আমাদেরকে কি দিচ্ছে, সৃষ্ট সৃষ্ট ডিবি ভেক্টর এর দিক দিচ্ছে, দিক বা অভিমুখ দিচ্ছে। তাহলে একটা ভেক্টরের শুধু মান তো ইম্পর্টেন্ট নয়, তার অভিমুখ জানাও দরকার, তো অভিমুখটাও আমি পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ডিবি এর দিক কোন দিকে সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে ডিএল ক্রস আর এর দিক কোন দিকে হবে, তাহলে ডিবি এর দিক, ধরে নাও এইটা যদি তোমার আমাদের ডিএল হয়, এইটা যদি আর হয়, তাহলে এই বিন্দুতে ডিবি কোন দিকে যাবে, এখানে ডিবি কি হবে, এটা ধরে নাও পি বিন্দু, এই পি বিন্দুতে ডিবি যেটা তৈরি হবে সেটা কোন দিকে হবে, ডিএল ক্রস আর, এটা ক্রস এটা, দুজনের সাথে লম্ব হবে হবে, এবার লম্ব হবে হলে দুটো হতে পারে। এটা ধরে নাও ডিএল এবং আর দুটোই ধরে নাও, ডিএল এবং আর দুটোই ধরে নাও এই যে পেজটা লিখছি এই পেজের তলে আছে, খাতার পাতার তলে, এটা প্রদত্ত, এটা গিভেন। ধরো দেওয়া আছে ডিএল এবং আর ভেক্টর, এটা খাতার তলে আছে, তাহলে কোন দিকে হবে, এই তলের সাথে লম্ব হবে হবে তুমি বলবে অবশ্যই ঠিক, ক্রস প্রোডাক্ট হলে দুটো ভেক্টরের সাথে লম্ব হবে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে লম্ব হবে তো দুটো হয়, একটা তলের ভেতরের দিকে হয়, একটা তলের উপরের দিকে বেরিয়ে আসে, মানে একটা চোখে খোঁচা মারে তল থেকে, আর একটা হচ্ছে পেন ফোটানোর মতন নিচের দিকে যায়। তার জন্য আমরা দুটো দিক তখন আলোচনা করেছিলাম, একটা দিক করেছিলাম ক্রস, আর একটা দিক বলেছিলাম ডট। তোমাদের মনে আছে ক্রস কোনটা ডট কোনটা, ক্রস কাকে বলে আর ডট কাকে বলে, ক্রস কাকে বলে, যেটা চলে যায় ভেতর দিয়ে সেটা হচ্ছে ক্রস, আর ডট মানে হচ্ছে যেটা সামনের দিকে থাকে। কেন, তার কারণ এগুলো তীরকে দেখায়, এগুলো বেসিক্যালি একটা তীরকে দেখায়। একটা তীরের এরকম চারখানা যদি ফলা থাকে, এরকম চারদিকে যদি ফলা থাকে চারখানা, আগেকার যুগে তীরকে যদি এরকম দেখতে চারটে ফলা থাকতো, এরকম এরকম চারটে ফলা থাকতো,
তাহলে যদি এই দিক থেকে তুমি দেখো, এইখানে যদি তোমার চোখ থাকে, তাহলে তুমি কি দেখবে এই চোখে? এরকম দেখবে। তাহলে এটা ঢুকে যাচ্ছে এই বরাবর। আর যদি তোমার চোখটা ধরো এখানে আছে, তোমার দিকে তীর ছুটে আসছে, তাহলে এখানে ফলা 4টে থাকলো ঠিক কথায়, কিন্তু তুমি দেখবে এই ডটটা, তাহলে তোমার কাছে তখন দেখবে তীরটা তুমি এরকম ডট দেখছো। তাহলে তোমার চোখের দিকে ছুটে আসছে, আর চোখ থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। তার মানে এইটা হচ্ছে দুটোই পারপেন্ডিকুলার, দুটোই পারপেন্ডিকুলার টু পেজ। এটাও পারপেন্ডিকুলার টু পেজ, কিন্তু ইনসাইড দ্য পেজ। আর এটাও পারপেন্ডিকুলার টু পেজ, এটা হচ্ছে আউট অফ দ্য পেজ। পেজ থেকে বাইরের দিকে বেরিয়ে এসে তীরের ডগাটা আমার চোখে খোঁচা মারছে, আর এটা তীরের পেছন দিকটা বেরিয়ে যাচ্ছে, তার মানে ওটা পালিয়ে যাচ্ছে। তাহলে এখানে বলো ডট বসাবো না ক্রস বসাবো? বলো দেখি। ভেরি গুড, এটা হবে ক্রস। এটা আমরা অনেক ভাবে করতে পারি, মানে এটা ইনসাইড দ্য পেজ। তাহলে ডিবি ভেক্টর হচ্ছে ইনটু দ্য পেজ। কেন? ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এরকম আমরা ধরতেই পারি তো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বরাবর ডিএল আছে, এক্স অ্যাক্সিস বরাবর আর আছে। তাহলে এখানে ডিএল ক্রস আর মানে হচ্ছে, ডিএল ক্রস আর মানে আমরা বলতে পারি এটা ডিএল ওয়াই অ্যাক্সিস বরাবর আছে মানে জে ক্যাপ, আর আছে এক্স অ্যাক্সিস বরাবর মানে আই ক্যাপ। তাহলে এটাকে আমরা বলতে পারি জে ক্রস আই। তাহলে আমরা জানি আই ক্রস জে সমান কে হয়, আর জে ক্রস আই আই সমান মাইনাস কে ক্যাপ হবে। তাহলে এই বরাবর জেড তো বাইরের দিকে বেরিয়ে আসার কথা ছিল, তাহলে ভিতর দিকে ঢুকছে, তাহলে মাইনাস কে ক্যাপ মানে ভিতর দিকে ঢুকছে। তো এই যে ডিবি এর দিক, এই দিকগুলো জানার জন্য কিছু কিছু ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো, কিছু কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা পরে, আগে আমরা ভেক্টর দিয়ে কষ্ট করে করি, যখন রুলগুলো দিয়ে করব তখন ঝপাঝপ হয়ে যাবে। যখন আমরা রাইট হ্যান্ড বা তোমার থাম্ব রুল পড়বো, তারপরে ধরে নাও অন্যান্য যে অ্যাম্পিয়ার, মানে তোমার অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়বো, তখন থেকে আমরা কিন্তু ক্লিয়ারলি সব জানতে পারবো। তো তার আগে দেখো আমরা কিছু প্রবলেম করি, যেমন ধরো একটা বলেই দিই, একটা আমার তো বলে দিচ্ছি, দাঁড়াও। মনে রাখো যে তার নাম হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম। ডিবি এর দিক জানতে গেলে আমাদের কিছু আছে, সেটা হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম। মুষ্টি নিয়ম, রাইট হ্যান্ড গ্রিপ রুল, এটা হচ্ছে গ্রিপ রুল, রাইট হ্যান্ড গ্রিপ রুল, রাইট হ্যান্ড গ্রিপ রুল। কি বলবে? ছবি যেহেতু ভালো আঁকতে পারি না, তার জন্য চাপ হচ্ছে 352 পাতায় দেখে নিতে পারো। 352 পাতা তোমাদের। যেদিক বরাবর ধরে নাও এই দিকে কারেন্ট যাচ্ছে, তো বুড়ো আঙুলটা তুমি, এটা ধরে নাও তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে এইদিকে রেখে, আঙুল যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে রেখে, বাদবাকি আঙুলগুলো এইদিকে জড়িয়ে ধরলে, আহ কি ছবি আঁকলাম মাইরি। বিজিত, পারবি আঁকতে? যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে পেনটা এরকম ধরে, বুড়ো আঙুল ধরে, এই এই কারেন্টটাকে জড়িয়ে ধরতে হবে আঙুল দিয়ে, 4টে আঙুল দিয়ে। আর বুড়ো আঙুলটা যাতে করে উপরের দিকে থাকে। একটা পেনকে ধরো, পেনের যেদিকে তোমার, পেনের যেদিকে শীষটা খোলা আছে সেদিকে ধরে নাও কারেন্ট যাচ্ছে, সেদিকেই বুড়ো আঙুলটাকে তুমি রাখো, নিয়ে পেনটাকে জড়িয়ে ধরো। বুঝতে পেরেছো কি বলছি? এইদিকে কারেন্ট যাচ্ছে, এখান বরাবর বুড়ো আঙুল রাখছি, নিয়ে এখানে তোমার জড়িয়ে ধরছি, আমার আঙুলগুলো এরকম বেরিয়ে আসছে, একটা আঙুল, চেষ্টা করি, দ্বারা হবে, চেষ্টা করলেই হয়, দুটো আঙুল, ও বাবা আঙুলটার সাইজ বড় হয়ে গেল। এটা হচ্ছে 3টে আঙুল, 4টে আঙুল, হলো ভালো কথা। আর এই দিক দিয়ে হচ্ছে তোমার বুড়ো আঙুলটা বেরোবে। বুড়ো আঙুলটা কোন দিকে বেরোবে? এই দিক থেকে ধরেছি, এদিকে থাম, থাম। বিজিত হয়েছে?
মারাত্মক এঁকে দিয়েছি রে, আমি নিজেই সারপ্রাইজ। সর্বনাশ। এটা মোটামুটি মনে রাখো বুড়ো আঙুল। দাঁড়া, একটু ভালো করি, যখন আঁকতে পেরেছি। এটা হচ্ছে কবজি, কবজি, ঠিক? এগুলো সব আঙ্গুল আছে। কারেন্ট যেদিকে যাচ্ছে সেই বরাবর যদি বুড়ো আঙ্গুল থাকে, এরকম করে একটা তার আছে। তারের অ্যাকচুয়ালি উচিত নয় আমার এই ভিতরের অংশগুলো দেখানো, এইটাকে বাদ দিয়ে দিলাম। এইখান থেকে তোমার তারটা এই পর্যন্ত দেখা, হ্যাঁ এইবার বাম্পার হয়েছে। এইরকম যদি হয় তাহলে বলছে যেদিকে কারেন্ট যাচ্ছে এই বুড়ো আঙুল যদি কারেন্টের দিক দেখায়, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি আই কে নির্দেশ করে, তবে ওই তারকে গ্রিপ করার জন্য, গ্রিপ করা মানে জড়িয়ে ধরা অন্যান্য আঙুল দিয়ে, গ্রিপ করার জন্য অন্য চারটি আঙুল, অন্য চারটি আঙুল যেদিকে জড়িয়ে থাকবে সেটাই তোমার বিয়ের দিক, সেটাই বি ভেক্টরের দিক। তার মানে এখানে যদি কারেন্ট থাকে, ভালো করে ভেবে দেখো, তাহলে বি ভেক্টরের দিক কি হবে, কি রকম চেহারা হতে পারে, কেউ একজন আমাকে বলো। যদি এরকম স্ট্রেট ওয়্যার হয় তাহলে বি ভেক্টরের দিকটা কেমন হতে পারে, সে যদি বল দেখি, বা বলরেখার দিক কেমন হতে পারে। বিয়ের দিক মানে তো বলরেখার দিক, বিয়ের যে দিক সেটা, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ভেরি গুড, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ এই ক্ষেত্রে। তার মানে এই বিয়ের দিক বলতে কিন্তু বোঝায় বলরেখার দিক, বল বলরেখার দিক। তার মানে এইটা যদি আমার ধরো না একটা পেপার হয়, এই প্লেনটা আমি কনসিডার করছি, আর এখানে যদি আমার কারেন্ট যায়, আই কারেন্ট যায় উপর দিকে, তাহলে বি এর যে দিকটা হবে সেটা হবে এরকম। তাহলে কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক সার্কুলার, তাহলে বিটা এরকম হবে। তাহলে আমার যদি তল এরকম হয়, এরকম যদি তল হয়, এবং সেখানে যদি কারেন্ট এরকম করে যাচ্ছে ধরো না এই বরাবর, তাহলে এখানে হবে আমার, এখানে উঠবে, এই দিক বরাবর উঠবে, আর এদিক বরাবর ঢুকবে পারপেন্ডিকুলারলি, এদিক বরাবর উঠবে, এদিক বরাবর ঢুকবে পারপেন্ডিকুলারলি। তার মানে, তার মানে হচ্ছে এখানে এই বরাবর উঠছে, এই বরাবর ঢুকছে। তাহলে এই তলে এখানে দেখো, এইখানে যদি আমি দেখি, তাহলে যেহেতু এটা বেরিয়ে আসছে, এরকম করে বেরিয়ে আসছে, তাহলে এখানে হবে ডট। তাহলে কারেন্টের আই কারেন্টের জন্য তার বাঁ দিকে হচ্ছে ডট, আর ডান দিকে হচ্ছে এন্টারিং, এইদিকে ঢুকছে, তার মানে এখানে হবে ক্রস। তাহলে আই কারেন্টের ক্ষেত্রে এটা কি বুঝতে পারলে সবাই? বলরেখাটা ওই দিক তো দেখতে পাচ্ছি না, এমনি করে ধরে, এমনি করে বুড়ো আঙুল আছে, বুড়ো আঙুলের দিকে কারেন্ট যাচ্ছে। এবার ধর সাপের ছোবলের মতন মার সারফেসে, এরকম যদি কারেন্ট যায়, এইদিকে বুড়ো আঙুলটা রেখে এইদিকে ছোবল মার, খাট 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 করে এইদিকে ডাইরেকশনটা এইদিকে হচ্ছে না, এইদিকে। তাহলে এই ডান দিকে হবে কারেন্টের জন্য, এইদিকে কারেন্টের জন্য ডান দিকে হবে সব ক্রস। আর ঠিক ওটাকে একটু ঘুরিয়ে ধরে নে, যদি বাম দিকে আমি জানতে চাই, তাহলে এরকম করে নিয়ে গিয়ে সবগুলো কিন্তু এরকম করে এইদিকে উঠে আসবে, আঙুলগুলো এইদিকে উঠে আসবে বাম দিকে। তারপরে তো উঠে এসে এইদিকে ঢুকেছে। তাহলে এইখানে যদি আমি নজর করি তাহলে দেখবো সব কিন্তু এইদিকে তীরটা বাইরের দিকে বেরিয়ে আসছে। তার মানে এইদিকে বাম দিকে হবে ডট।
তাহলে কোনো কারেন্ট যদি ডাউন টু আর্থ হয়, নিচ থেকে উপরের দিকে যায়, তাহলে তার ডান দিকে ম্যাগনেটিক ফিল্ড হবে ক্রস, বাম দিকে ম্যাগনেটিক ফিল্ড হবে ডট। ক্রস মানে পারপেন্ডিকুলার টু দ্য পেপার অ্যান্ড অন টু দ্য পেপার, ক্রস মানে পারপেন্ডিকুলার টু দ্য পেপার অ্যান্ড কামিং আউট অফ দ্য পেপার। এটা তোমরা একটু বই থেকে দেখে নিও। এত হাজার হাজার তোমাদের ফর্মুলা দেখার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা ম্যাক্সওয়েলের ক্রক্স স্ক্রু নিয়মও জানতে পারো, এটা কোনো খুব খুব ইন্টারেস্টিং। তার আগের যেটা দিয়েছে দেখো, 351 পাতা, 351 পেজ যেটা দেওয়া আছে, ম্যাক্সওয়েলের ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল বলতে চাইছে যে স্ক্রু, যদি তোমরা কেউ স্ক্রু দেখেছো, প্রিয়ন্তম স্ক্রু দেখেছিস? স্ক্রু দেখেছো? স্ক্রু কেমন দেখতে হয়? হর্ষটা কি করে লিখে দেয়? তার মানে উপরের দিকে এরকম চাকতি থাকে, তারপরে এটা দেখবে স্পাইরালি এরকম ছোট 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 হয়ে যায়, এখানে দাগ কাটা থাকে এরকম। এই স্ক্রুটা জন্য এখানে একটা দাগ থাকে, স্ক্রু ড্রাইভার দিয়ে সেখানে চেপে গোল 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 করে ঘোরালে তখনই এটা কিন্তু কোনো একটা জায়গা পেনিট্রেট করে যায়। কোনোদিন সৃজা স্ক্রু ড্রাইভার চালিয়েছিস? তাহলে একটা স্ক্রু কিনে নিয়ে আসবে, নিয়ে বাড়ির যেখানে সেখানে স্ক্রু ড্রাইভার দিয়ে তুমি স্ক্রুটাকে লাগাবে, দেখবে এখানে স্ক্রু ড্রাইভার যেগুলো থাকে সেগুলো তোমার এরকম একটা হাতলের মতন থাকে, যাই হোক হাতলের মতো থাকে, এরকম থাকে, নিয়ে এখান থেকে তোমার বেরিয়ে আসে লোহার অংশটা, বেরিয়ে আসার পর এই যা হলো এখানে বিভিন্ন দাগ টাগ যা থাকলো থাকলো, বিভিন্ন গ্রেড ফ্রেড লেখা থাকলো, শেষে দেখবে এরকম চ্যাপ্টা থাকে, এরকম এই একটা চ্যাপ্টা থাকে, যাতে করে এখানে এই যে এটা দেখতে অ্যাকচুয়ালি চার চৌকো এরকম থাকে, এই চার চৌকো জিনিসটা এখানে ফিট করবে চেপে, এই যে চার চৌকো জায়গাটা, এই জায়গাটা এখানে গিয়ে ফিট করবে কিরকম করে, এইরকম করে গিয়ে এই গর্ততে ঢুকিয়ে দেবে, নিয়ে এই স্ক্রু ড্রাইভার দিয়ে, এই যে স্ক্রু ড্রাইভার তোমার আছে, এটা দিয়ে তুমি কি করবে, এটা দিয়ে তুমি ঘোরাবে, এই বরাবর ঘোরাবে, যেই ঘোরাবে এরকম করে ঘোরাতে ঘোরাতে যাবে, ডান দিক থেকে এরকম করে ঘোরাবে, সেই এই দিকে ঢুকবে। তারপরে যদি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে মধ্যে দিয়ে ঢুকবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে ওটা খুলে বেরিয়ে আসে। তাহলে স্ক্রু এর নিয়ম আমরা জানি যে যদি ক্লকওয়াইজ ঘোরানো হয়, ক্লকওয়াইজ ঘোরানো হলে তবেই কিন্তু ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে, ফরওয়ার্ড দিকে যাবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে কিন্তু ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাবে। এটা স্ক্রু এর নিয়ম, এটা কক্সস্ক্রু এর নিয়ম। কিন্তু ম্যাক্সওয়েলের এখানে কি কাজ হলো? ম্যাক্সওয়েল কি এমন বললো? এ তো স্ক্রু চিরকালই এরকম হয়, ক্লকওয়াইজ ঘোরালে এটা ঢোকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে বেরিয়ে আসে। তাহলে ম্যাক্সওয়েল এখানে কি করলো? ম্যাক্সওয়েল বলল যদি যদি সামনের দিকে স্ক্রু যেদিকে যাচ্ছে, এই ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড ডাইরেকশন যেটা বলছে, সেই বরাবর যদি কারেন্ট যায়, তাহলে সেটা করার জন্য স্ক্রুকে যেদিকে ঘোরাতে হবে সেই বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকবে বা ফিল্ড লাইন্স গুলো থাকবে। উনি কি বললেন? যে এই যে স্ক্রুটা যেটা দেখতে পাচ্ছ, সরি, ধরে নেন এরকম একটা স্ক্রু এরকম থাকে, এটাকে যদি এই বরাবর তুমি ঘোরাও তাহলে এটা ক্লকওয়াইজ,
এটা ক্লকওয়াইজ যদি ঘোরাও তাহলে এই বরাবর কিন্তু মুভমেন্ট হবে। তো ম্যাক্সওয়েল এখানে তিনি কি বললেন? ম্যাক্সওয়েল বললেন যে এই যে মুভমেন্ট, এইটা যদি প্রবাহের দিক হয়, এই মুভমেন্টটা যদি প্রবাহের দিক হয়, তাহলে এই ক্লকওয়াইজ যে ঘুরছে এটা হবে চৌম্বক বলরেখার দিক। চৌম্বক বলরেখার দিক মানে ম্যাগনেটিক ফিল্ডের দিক, বি এর দিক। তাহলে একই হলো দেখো, যদি ইনটু দা পেজ হয়, তুমি পেজে যদি ঘোরাতে চাও, তুমি একটা পেজে যদি স্ক্রুকে একটা দেওয়ালে যদি স্ক্রুকে গাঁথতে চাও, তাহলে তুমি ক্লকওয়াইজ ঘোরাবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে বলো? তাহলে ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, তাহলে মুভমেন্ট কোন দিকে হচ্ছে? সামনের দিকে। তাহলে সামনের দিকে মানে হচ্ছে, সামনের দিকে যদি হয় তাহলে হচ্ছে ক্রস হচ্ছে। ক্রস যদি কারেন্ট হয়, তাহলে এই বরাবর যদি কারেন্ট যায়, ক্রস মানে ইনটু দা পেজ হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে এই বরাবর, বি হবে এই বরাবর। সরি, হ্যাঁ ক্লকওয়াইজ হবে, সরি। কি হলো রে বাবা? ওটা ওই পাতাটায় কিছু গন্ডগোল লিখে দিলাম। এই বরাবর যদি কারেন্ট হয়, তাহলে ওই বরাবর যেতে গেলে এই বরাবর হবে বি। এই বরাবর যদি কারেন্ট হয়, কারেন্ট যদি বেরিয়ে আসে এইদিকে প্রবাহটা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এখানে মানে কি? এখানে হচ্ছে প্রবাহটা বেরিয়ে আসছে। এখানে বলার চেষ্টা করছে প্রবাহ হচ্ছে ইনসাইড দ্য পেজ, ইনটু দ্য পেজ, ইনটু দ্য পেজ পারপেন্ডিকুলারলি। তাহলে বি হবে, ম্যাগনেটিক ফিল্ড বি হবে ক্লকওয়াইজ। আর এখানে বলছে প্রবাহ আই হচ্ছে আউট অফ দ্য পেজ, আউট অফ দ্য পেজ, এবং সেটাও পারপেন্ডিকুলারলি। তাহলে তখন এখানে হবে অ্যান্টি ক্লকওয়াইজ বি, অ্যান্টি ক্লকওয়াইজ বি ভেক্টরের ডাইরেকশন হবে। সেরকম কিন্তু আমাদের দুটো দিক বলেছে ম্যাক্সওয়েলের কক্সস্ক্রু নিয়ম। তোমরা বই থেকে দেখো, ছবি ভালো করে দেওয়া আছে, বই থেকে তোমরা ভালো করে এগুলো পড়ে নিও। ওকে? আমার যেটা কর্তব্য সেটা হচ্ছে যে এই প্রথম আমি দেখি যে বায়ো-স্যাভার্ট ল আর কুলম্ব ল এর মধ্যে তফাৎ কি বা মিল কি, এদের মধ্যে তুলনা করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি ডিবি সমান আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার হচ্ছে, তার আগে মিউ জিরো বাই 4 পাই আছে, এবং এর ফর্মুলা যদি মিউ জিরোর মান যদি আমি বসিয়ে দিই, এসআই পদ্ধতিতে যদি মিউ জিরো মান বসিয়ে দিই, তাহলে ডিবি সমান সমান হবে মিউ জিরোর মান কত বলেছি? মিউ জিরোর মান কত বলেছি? 4 পাই ইন্টু 10⁻⁻7। মিউ জিরোর মান বলেছি 4 পাই ইন্টু 10⁻⁻7। তাই যদি এসআই পদ্ধতিতে বলি, তাহলে এই পার্টটুকু যেটা দেখতে পাচ্ছ, এইটা হবে পাতি 10⁻⁻7, কারণ 4 পাই উপর নিচে কেটে যাবে, ইন্টু আই ইন্টু ডিএল ইন্টু সাইন থিটা বাই আর স্কোয়ার। আর এখানে ই যেটা পেয়েছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা পেয়েছি, সেটাকে আমরা আমরা জানি, যদি সূত্র ডিই বলি, তাহলে আমরা বলতে পারি কোন একটা জায়গায় ই বলছি, ধরে নাও ই সমান পেয়েছি 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে ডিই যদি আমি বলি কম্পেয়ার করার জন্য, তাহলে 1/4 পাই ইপসাইলন নট ডি কিউ বাই আর স্কোয়ার আমরা বলতে পারি। তাহলে এখানে কম্পারিজনে মিল কোথায়? খুব ইম্পর্টেন্ট, মিল কোথায়? এই 1/4 পাই ইপসাইলন নট এর এসআই পদ্ধতিতে ভ্যালু কত বিজিত? 1/4 পাই ইপসাইলন নট এর এসআই পদ্ধতিতে ভ্যালু কত? ভেরি ভেরি গুড, 9 ইন্টু 10⁻9 ডি কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে? যাতে করে পরবর্তীকালে যারা ভিডিওটা দেখবে, তুমি কি বলেছো সেটা শুনতে পারবে না, তার জন্য ভেরি গুড বললাম, তোমার মান সম্মান বাঁচালাম। থ্যাংক ইউ বলো, বল।
হুম, ওকে। বিজিত বলেছিল 3 ইন্টু 10⁹। এনিওয়ে, তো এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি ডিবিও প্রপোর্শনাল টু 1/r²। এখানে দেখতে পাচ্ছি ডিই প্রপোর্শনাল টু 1/r²। তার মানে বোথ আর, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বোথ আর ইনভার্স স্কোয়ার ফোর্স। ইনভার্স স্কোয়ার ফোর্স, এটা খুব ইম্পর্টেন্ট। ইনভার্স স্কোয়ার ফোর্স যারা হয় তারা সেন্ট্রাল ফোর্স হয়, তারা একটা কেন্দ্রবিন্দু থেকে তৈরি হয়, রেডিয়াল ডাইরেকশনে হয়। তো এই ধরনের ফোর্স কিন্তু এই যে ইনভার্স স্কোয়ার ফোর্স দুটো মিল আছে। আর আরেকটা জিনিস দেখো, এখানে যেমন আইডিয়াল সাইন থিটা যেটা, তার সাথে তুল্য মূল্য হচ্ছে ডিকিউ। সব আলাদা রাশি, সমস্ত কিছু আলাদা রাশি, কিন্তু বলা হচ্ছে যে এদের মধ্যে দেখো, জোর করে দেখানোর চেষ্টা করছি যে কিছু মিল আছে। তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পেলাম, ইলেকট্রিক ফিল্ডও 1/r² হয়, ম্যাগনেটিক ফিল্ডও 1/r² হয়। ওকে, এবার আমরা বায়ো-স্যাভার্ট ল এর অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন অফ বায়ো-স্যাভার্ট ল। লটা কি? লটা হচ্ছে ডিবি ইকুয়াল টু μ0/4 পাই I dl সাইন থিটা বাই r²। ফার্স্ট আমি অ্যাপ্লিকেশন করছি 1 নাম্বার কেস। এ সার্কুলার লুপ, এ সার্কুলার লুপ ক্যারিং কারেন্ট I, লুপ অফ রেডিয়াস r ক্যারিং কারেন্ট I। তাহলে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এ বি অ্যাট সেন্টার কত? 2 নাম্বার হচ্ছে বি অ্যাট এনি পয়েন্ট অন অ্যাক্সিস কত? এবার কিন্তু আমরা সিরিয়াস বিজনেসে নেমে পড়লাম। পুরোটাই সিরিয়াস, কিন্তু এবার হচ্ছে এক্সট্রা সিরিয়াস। এবার কিন্তু ফর্মুলা, সমস্ত জিনিস, ডাইরেকশন পটাপট পটাপট মনে রাখতে হবে এবং এগুলোতে তোমাদের এক্সপার্ট হতে হবে। এই যে চ্যাপ্টারটা, এটা এক্সপার্ট যেমন হবে, পরবর্তীকালে কিন্তু তোমার সারা জীবন তুমি ইঞ্জিনিয়ারিং যদি করো, ফিজিক্স যদি পড়ো, তুমি যদি জয়েন্ট এন্ট্রান্স পাস করতে চাও, ডাক্তার হতে চাও, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রয়েছে এই চ্যাপ্টারগুলো। কারণ এরপর ইলেকট্রোম্যাগনেটিজম, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপর তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তারপর মডার্ন ফিজিক্স, সব জায়গায় এখানে পর 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 এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। খুব ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো, খুব ইম্পর্টেন্ট মানে এই নয় যে এটা এমন কিছু কঠিন যে ভেড়ার মতন চোখ বন্ধ করে নিতে হবে। এগুলো খুব ইজি, একদম ইজি। আমরা ইজি জিনিস পড়াশোনা করছি। তো সার্কুলার লুপ অফ রেডিয়াস আর ক্যারিং কারেন্ট I, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত? 2 নাম্বার হচ্ছে যে কোনো একটা পয়েন্ট অ্যাক্সিসে, সেখানে কত? এই দুটো আমরা ক্যালকুলেট করব। তাহলে একের এ, তাহলে ফার্স্ট হচ্ছে একের এ, এইটা হচ্ছে একটা সার্কুলার লুপ। তাহলে কি দিয়েছে? বৃত্তাকার লুপ আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার লুপ, যেখানে তড়িৎ প্রবাহ যেটা, এই তড়িৎ প্রবাহ হচ্ছে ধরে নাও I। ঠিক, সেন্টারটা হচ্ছে এখানে সেন্টার। ধরে নাও আমি প্রবাহটা ধরছি এটা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে সেটা আমরা পরে জেনে নেব। এটা ধরে নাও ক্লকওয়াইজ। তাহলে এই বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে I। তাহলে এই কেন্দ্রে, এই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব? বায়ো-স্যাভার্ট কি বলেছে আমাকে বলো, কেউ একজন বলো, যার ইন্টারনেট ভালো আছে সে বলো, বায়ো-স্যাভার্ট কি বলেছে? এই যে ফর্মুলাটা আমরা লিখি, ডিবি ইকুয়াল টু μ0/4 পাই ইন্টু I ইন্টু ডিএল ইন্টু সাইন থিটা বাই r²। এটা মানে কি? এই ডিবিটা কি? বিজিত বলো, ডিবিটা কি? এটা যদি খুব পরিষ্কার বলতে পারো একদম,
পরিষ্কার টাং যদি টুইস্ট না হয়, তাহলে তুমি এখানকার সমস্ত প্রবলেমের অ্যান্সার দিতে পারবে। কিন্তু এখানে টাং টুইস্ট হয়ে গেলে কিন্তু পারবে না। আগে বলো ডিবিটা কি? কে বলতে পারবে? কি? কার মান? দেখছিস কেমন ঘুম এসছে? কার জন্য? দেখো তোমাকে জিজ্ঞেস করছি অ্যান্সার বলবে। কার জন্য? ডিবিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। কার জন্য? চৌম্বক ক্ষেত্রটা কার জন্য তৈরি হয়েছে? শুধু শুধু প্রবাহের তড়িৎ প্রবাহের জন্য হয়। তড়িৎ প্রবাহ তড়িৎবাহী তারের কতটুকু অংশের জন্য? কত দূরত্বে? তাহলে এটা সব বলতে হবে। তাহলে ডিবি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের মান যেটা আমরা আই তড়িৎ পরিবহনকারী একটি তারের ডিএল ক্ষুদ্র অংশ যা আর দূরত্বে রয়েছে আমার অবজারভেশন পয়েন্টের, সেই পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ওই ছোট্ট ডিএল অংশটা তৈরি করবে তার মান। তাহলে এবার আমার বলো এখানে পি বিন্দু তোমার কোথায় থাকবে যেখানে তুমি নির্ণয় করবে? সেই পি বিন্দুটা কোথায়? এখানে যেমন আমরা বলছিলাম এটা হচ্ছে আরবিটারি, এটা হচ্ছে ডিএল অংশ। এখান থেকে তোমার আর দূরত্বে একটা অংশ, এটা হচ্ছে পি বিন্দু বলেছিলাম। আর দূরত্বে ডিএল অংশ অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এরকম বলেছিলাম। এবার আমাকে বলো এই পি বিন্দুটা এখানে কোথায়? বৃত্তের পরিধিতে না কোথায়? একদম সেন্টারে হবে। কারণ নির্ণেয় পয়েন্ট যে বিন্দুতে আমি নির্ণয় করব, তাহলে পি বিন্দু হিয়ার ইট ইজ সেন্টার, হিয়ার ইট ইজ অ্যাট সেন্টার। কারণ আমরা কেন্দ্রে নির্ণয় করছি। বলো কেউ কিছু বলতে চাইলে। ডিএল কোথায়? ধরে নাও এইটা ডিএল, এই ছোট অংশটা ধরে নাও ডিএল। আর কোনটা? ডিএল থেকে অবজারভেশন পয়েন্টের ভেক্টর, এটা হচ্ছে আর। এদের মধ্যে অ্যাঙ্গেল কোনটা? এইটা হচ্ছে অ্যাঙ্গেল। থিটা কত হবে এখানে? একটা ট্যানজেন্ট একটা নরমাল, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? থিটা 90 ডিগ্রি। কারেন্ট কত? আই। তাহলে দেখো আই পেলে, ডিএল পেলে, থিটা পেলে, আর পেলে, আর সমান এখানে বলছে আর ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে যদি আমরা এই কেসের জন্য অ্যাপ্লাই করছি এই ফর্মুলা, তাহলে আমরা কি পাবো? ডিবি সমান মিউ জিরো বাই 4 পাই, এটা কনস্ট্যান্ট। তার সাথে পাবো আই, তার সাথে পাবো ডিএল, তার সাথে পাবো সাইন 90 ডিগ্রি বাই আর। আর আর লিখবো না, আর লিখবো বড় হাতের আর, মানে স্মল আর আর লিখবো না, বড় হাতের আর লিখবো। কারণ এখানে বলাই আছে ব্যাসার্ধ আর, তার মানে ডিএল আমি যেখানেই নিই, এটা তো ডিএলটা তো পরিধির উপর আছে। পরিধি থেকে কেন্দ্রের দূরত্ব কিন্তু সর্বদা আর স্কোয়ারই হবে। তাহলে দেখো এই জিনিসটা আমার দাঁড়ালো কি? ডিবি সমান মিউ জিরো বাই 4 পাই আই বাই আর স্কোয়ার। এগুলো তো সব কনস্ট্যান্ট, প্রবাহ কনস্ট্যান্ট, বৃত্তের ব্যাসার্ধ কনস্ট্যান্ট। এইটার মান হয়ে গেল 1, এটা আর দরকার নেই। পড়ে থাকলো এখানে পাতি ডিএল। তাহলে এটা পুরোটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি, এটা পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে পুরো সবারই জন্য করব ডিএল 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 সবারই জন্য করব। তাহলে ডিএল জুড়ে 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 কি হবে? তাহলে নেট বি ডিউ টু দ্য ফুল সার্কুলার ওয়্যার, পুরো পুরো সার্কুলার প্রবাহের জন্য আমরা কত পাবো? তাহলে বি সমান ক্লোজ ইন্টিগ্রাল ডিবি, কারণ এটা হচ্ছে বদ্ধ লুপ। তাহলে এখানে পড়ে থাকলো মিউ জিরো বাই 4 পাই, এখানে পড়ে থাকলো আই বাই আর স্কোয়ার, আর এখানে ক্লোজ ইন্টিগ্রাল হচ্ছে ডিএল। তো বলো তো দেখি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তার ডিএল গুলো জুড়ে 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 কি পাবো? যদি আর ব্যাসার্ধ হয় এগুলো এগুলো ডিএল জুড়ে জুড়ে 2 পাই আর পাবো। তাহলে এই ডিএল গুলো জুড়তে 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 যে আমি যেটা পাবো,
সেটা পাবো। জুড়ে যখন দিয়েছি পুরোটাই জুড়ে দিই। তাহলে এইটা পাবো, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএল, ডিএল গুলো জুড়েছি, এটা পাবো আমি 2 পাই বড় হাতের আর। দাও বসিয়ে দাও। তাহলে বি সমান μ0/4 পাই ইন্টু আই বাই আর স্কোয়ার ইন্টু 2 পাই। তো এখানে অনেকে কাটে অনেকে কাটে না, আমি সব কাটাকাটি দেখলে লোভ সামলাতে পারি না, আর 2 পাই আর হবে, সেই জন্য আমি কেটে দিই, আর একটা আর এখানে কেটে আর হবে। তাহলে বি সমান μ0 I/2R, এইটা হলো। এবার এখানে স্পেশাল কেস করি, ধরে নাও এই ফর্মুলাটা মনে অবশ্যই রাখবেন। ফর্মুলা মনে রাখবে অবশ্যই, কারণ কি, ফর্মুলা যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু পরবর্তীকালে এই ক্যালকুলেশন করতে গেলে কিন্তু সময় পেরিয়ে যাবে। তখন পরীক্ষার হলে কিন্তু তুমি দুটো চারটে করার পর শুধুমাত্র থরথর থরথর করে কাঁপবে। যদি বন্ধু বাৎসলের হেল্প না থাকে তাহলে পরীক্ষা কিন্তু জঘন্য থেকে জঘন্যতম হবে। তাই ফর্মুলা মুখস্থ রাখলে তোমার লাইফ উইল বি ইজি। যদি মনে না থাকে, প্রতিটা চ্যাপ্টারে ছোট্ট ছোট্ট ফর্মুলা করে, যেগুলো বইয়ের শেষে মনে রাখতে হবে বলেছে, সেগুলো চিটিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম যখন দেখবে, পর্যায় সারণী দেখার পর এই ফর্মুলাগুলো দেখবে। মনে রাখবে, পর্যায় সারণী কিন্তু রোজ দাঁত মাজতে মাজতে দেখা উচিত তোমাদের 11-12-এ। ওকে, দেখো নেক্সট, যদি আমরা ধরে নিই এটাকে আমরা হাফ নিই, স্পেশাল কেস। ধরো বৃত্তাকার, আর্ক মানে আর্ককে কি বলে বলতো, ভুলে গেলাম। বৃত্তাকার চাপ, এটা চিকেন চাপ কিন্তু নয়, বৃত্তাকার চাপ, বৃত্তচাপ। তাহলে এই এটা ভালো করে লিখলে বৃত্তচাপ বলা হয়। একটা বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ থিটা কোণের আর ব্যাসার্ধের, তার মধ্যে দিয়ে আই হচ্ছে প্রবাহ। প্রশ্ন প্রশ্ন হচ্ছে কেন্দ্রে বি কত, থাকবে কিছু, কেন্দ্রে কি বি থাকবে? ধরে নাও, কথার কথা, ধরে নাও এটা হচ্ছে কেন্দ্র ও, কারেন্ট কিন্তু এখানে, এই সবগুলোতে কিচ্ছুতে নেই, এগুলোতে কোনো প্রবাহ নেই, কারেন্ট হচ্ছে এখানে। এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে বি অ্যাট ও সমান কত? করো, বার করো, ফটাফট করো। যে পারবে তাকে আমি ভালো বলবো। 2 মিনিট ভাবো, একটু জল নিয়ে আসি, সবাই একটু জল খাও, ঘুম যাতে না আসে। বলেন, পাচ্ছেন? কোশ্চেনটা কি ইজি না টাফ? হ্যালো, 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 হ্যালো।
শুধু আই বাই আর? কি বললেন অ্যান্সার কত বললেন? বি জিরো ইকুয়াল টু মিউ জিরো বাই 8 ইন্টু আই বাই আর। এই যে অ্যাঙ্গেল যেটা আছে থিটা, এটা তোমার কোনো মানে কেউ কোশ্চেনই আসছে না, তাই তো? এই যে বৃত্তচাপের যে কোণ, সেটা যে থিটা, সেটা কি কোনো কোশ্চেনে সেটা আসবে না, তাই তো? অ্যান্সারে সেটা আসবে না। দেখা যাক। আর কেউ কিছু বলছে এটা হয়নি, ভুল। আর কেউ কিছু বলছো অ্যান্সার? কি একটা বলছিলিস, বল। নীলিমা? ডিএল এর ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে বল? ডিএল কি হবে? ডিএল মানে কি? ডিএল এর ইন্টিগ্রেশন মানে কি? ডিএল জুড়ে 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 যতটা লেংথ হবে, তাহলে এখানে কার লেংথ? বলে দিই। দেখো এই যে অংশটা থিটা বৃত্তর চাপ, তাতে আই প্রবাহ আছে। তার থেকে দূরে ধরে নাও এটা আর ব্যাসার্ধের একটা বৃত্তর চাপ, যার অ্যাঙ্গেলটা এখানে যে বৃত্তর চাপের অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল যেটা করেছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরে নাও থিটা। টোটাল অ্যাঙ্গেল থিটাটা হচ্ছে মোট কোণ। কে করেছে? বৃত্তর চাপটি করেছে। কোথায় করেছে? কেন্দ্রে। বৃত্তর চাপটি কেন্দ্র ও তে করেছে, ওতে তৈরি করে। তাহলে দেখো, এখানে আমি ডিএল একটা অংশ নিচ্ছি, এইটা হচ্ছে তোমার আর। এই অ্যাঙ্গেলটা এখানে কত হবে? অ্যাঙ্গেলটা থিটা সমান এখানে হবে 90 ডিগ্রি, কারণ বৃত্তের চাপ, এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে স্পর্শক, এদের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এখানে কারেন্ট আই, তাহলে সব পেয়ে গেলে। আর এর মান হচ্ছে যদি আমি বলি তাহলে বড় হাতের আর, কারণ প্রত্যেকটা জায়গা থেকে ব্যাসার্ধ আর হবে। তাহলে ফর্মুলা কি হবে? ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আই ডিএল সাইন 90 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সাইন 90 মানে 1, আই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে আমি পাবো মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই বাই আর স্কোয়ার ইন্টু ডিএল। তাহলে বি সমান কত হবে? বি সমান হবে ইন্টিগ্রেশন অফ ডিবি, ক্লোজ ইন্টিগ্রেশন হবে না? তাহলে ইন্টিগ্রেশন অফ ডিবির মধ্যে এটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে চলে যাবে, এটা তো ধ্রুবক। আই ধ্রুবক, আর ধ্রুবক, সব ধ্রুবক। তাহলে মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই বাই আর স্কোয়ার বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন অফ ডিএল হবে। এই ডিএল ইন্টিগ্রেশনের পার্ট মানে কি? মানে হচ্ছে এই ডিএল জুড়ে 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 জুড়ে, যেমন বলছিলাম জুড়ে 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 জুড়ে। তো এটা দৈর্ঘ্য কত? বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য। কে বলতে পারবে দৈর্ঘ্য সমান কত? এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আর মানে হচ্ছে আর, থিটা মানে থিটা। যদি থিটা তোমার রেডিয়ানে হয়, যদি রেডিয়ানে হয়, থিটা যদি ডিগ্রিতে হয়, তখন কিন্তু গল্প আলাদা। তাহলে সেগুলো আমরা দেখি। তাহলে এইখানে ডিএল মানে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। তা হচ্ছে বৃত্তচাপ, এটা নাম দিলাম ধর এ বি। এই বৃত্তচাপটার নাম দিলাম এ বি। তাহলে এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, মানেই হচ্ছে এটা হচ্ছে এ বি, এবং বেঁকানো মানে বৃত্তচাপ। তাহলে বি সমান মিউ জিরো বাই 4 পাই আই বাই আর স্কোয়ার। আর এ বি এর দৈর্ঘ্য কত? এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য হচ্ছে সমান আমরা লিখবো আর ইন্টু থিটা। যদি থিটা যদি রেডিয়ানে হয়, যদি থিটা রেডিয়ান ইউনিটে হয়, রেডিয়ান এককে হয়, তাহলে লাইফ ইজ সিম্পল। তাহলে বি সমান হয়ে যাবে মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু 1 বাই আর স্কোয়ার। সরি, এটাকে আই বাই আর স্কোয়ার এখানেই লিখছি, আই বাই আর স্কোয়ার ইন্টু আর থিটা। তাহলে আর একটা কেটে যাবে, এ আর কেটে যাবে, তাহলে হবে মিউ জিরো আই বাই 4 পাই আর ইন্টু থিটা। যদি
থিটা যদি রেডিয়ানে হয়। কিন্তু যদি বেয়াদবি করে কেউ জিজ্ঞেস করে থিটা যদি ডিগ্রিতে হয় তাহলে কি হবে? বলো, তাহলে কি বলবে? বলেন, বলেন। পাই বাই 180 ইন্টু থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি থিটা রেডিয়ানের জায়গায় যদি ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি থিটা কে যদি থিটা থিটা যদি ডিগ্রিতে হয় তাহলে ওকে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে করে নেবো। ডিগ্রিতে হয় তাহলে তার করেসপন্ডিং থিটা ইন রেডিয়ান যদি আমরা বার করতে চাই তাহলে আমরা করব পাই বাই 180 ইন্টু থিটা। এটা ডিগ্রিতে আছে। তাহলে এই জিনিসটা এবার এখানে বসে যাবে। তাহলে যাই অ্যাঙ্গেল থাকুক ওকে রেডিয়ানে করে আমরা বসিয়ে দেবো। 1/4 ইন্টু 2 পাই আর কেন ধরবি? ওটাকে আমি 90 ডিগ্রি কি বলেছি? বল, জোর করে যদি তুই ধরিস আমি কি বলবো বল? কষ্ট হবে না আমার বল? হবে না, হবে না। যদি তুমি 1/4 ধরে নাও তাহলে তোমার মিলবে কি মিলবে না সেটা দেখে নি। দেখে নি। তাহলে আমরা এখানে লিখবো যদি থিটা ডিগ্রিতে হয় তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? বি সমান মিউ 0/4 পাই ইন্টু আই বাই আর ইন্টু পাই বাই 180 ইন্টু থিটা। মনে রাখবে এই ফর্মুলাটা মনে রাখাই ভালো। থিটা রেডিয়ানে যা অ্যাঙ্গেল দেবে তাকে রেডিয়ানে নিয়ে বসাবে। তাহলে আমাদের মেন ফর্মুলা মনে রাখার ফর্মুলা কোনটা? মনে রাখার মতো ফর্মুলা, মনে রাখার জন্য বা মনে রাখার মতো ফর্মুলা যদি আমরা বলি তাহলে হচ্ছে বৃত্তচাপের জন্য বৃত্তচাপের জন্য কেন্দ্রে বি সমান বি সমান হচ্ছে মিউ 0 I/4 পাই আর ইন্টু থিটা রেডিয়ান। যদি তোমাকে কেউ জোর করে ডিগ্রি খাওয়াতে যায় তাহলে তুমি ডিগ্রি থেকে ওকে রেডিয়ানে কনভার্ট করে তারপরে ওখানে বসাবে। অ্যান্সার মিলে যাবে। এবার অনেকক্ষণ ধরে যেটা বিজিত বলার চেষ্টা করছে সেই স্পেশাল কেসে আমরা যাই। স্পেশাল কেসে ওরটাই দেখি যে স্যার থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি আমার অ্যান্সার মিলবে না? দেখি থিটা 90 ডিগ্রি যদি হয় তাহলে থিটা রেডিয়ান কত হবে? থিটা রেডিয়ান কত হবে? পাই বাই 180 ইন্টু 90। তার মানে আমরা জানি 90 ডিগ্রি মানে হচ্ছে থিটা হচ্ছে পাই বাই 2। তাহলে পাই বাই 2 এখানে যদি বসাই তাহলে আমরা কি পাবো? তাহলে এখানে আমরা পাবো বি অ্যাট সেন্টার সমান আমরা পাবো মিউ 0 I/4 পাই আর ইন্টু পাই বাই 2। তাহলে সেখানে কিন্তু এই পাই কেটে গেলে আপনি যেটা বলেছিলেন সেই অ্যান্সারটাই আসছে। এটাও কিন্তু পরীক্ষায় বিভিন্ন জায়গায় পড়ে। তো যে অ্যাঙ্গেল দেবে আমরা বার করতে পারবো। কিন্তু এতক্ষণ ধরে আমরা যে ক্ষমতাটা তৈরি করলাম আমাদের নিজেদের সেটা হচ্ছে যেকোনো একটা বৃত্তচাপের কেন্দ্রে। এবার কেন্দ্রে না করে যদি আমরা অ্যাক্সিসে করি তাহলে একের বি হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী। আবার তার আগে আমি বলে দিই, সরি, তার আগে আরেকটা জিনিস বলে দিই। ধরো আমরা একটি লুপ নিয়েছি। একটি লুপ যদি আমরা নিই মানে ফাঁদ, লুপ মানে পাক, পাক সংখ্যা। লুপ মানে পাক। ঠিক আছে? একটাই লুপ নিয়েছি, একটাই পাক নিয়েছি। তার জন্য বি অ্যাট সেন্টার কত পেলাম ফুল লুপের জন্য? ফুল লুপের জন্য পেলাম মিউ 0 I/2R। যদি n পাক থাকে, যে লুপটা নিয়েছি তার পাক সংখ্যা যদি n হয় তাহলে প্রত্যেকের জন্য বি যোগ হতে থাকবে এক একটা পাকের জন্য। তখন কিন্তু নেট যে বি সেন্টার আমরা পাবো সেটা হবে n গুণ অফ বি ইচ। প্রত্যেকটার জন্য যত হবে তার থেকে n গুণ আমরা পাবো। তাহলে মিউ 0 Ni/2R হবে। ওকে, এবার আমরা চলে যাই একের বি। সেটা কি? সেটা হচ্ছে বৃত্তাকার লুপের প্রবাহের জন্য বৃত্তাকার লুপে প্রবাহের জন্য
অক্ষে অবস্থিত কোনো বিন্দুতে বি সমান কত? তার ফর্মুলা। মেন তোমরা কিন্তু যেহেতু তোমাদের এমসিকিউ অবশ্যই কি করে সেটা তোমাদের জানতে হবে। কিন্তু তার সাথে মনে রাখতে হবে যে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। নাহলে কিন্তু ওখানে গিয়ে পরীক্ষার হলে করতে গিয়ে কিন্তু আমাদের যাতা অবস্থা হবে। তারপর দেখি আমরা এখানে ক্যালকুলেট করি। ধরে নাও এইটা হচ্ছে আমার লুপ। হবে এইয়া। এইটা হচ্ছে আমার অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার রেডিয়াস আর, এখানে হচ্ছে প্রবাহ আই, আর এইখানে আছে তোমার পি বিন্দু ধরে নাও, যেটা অক্ষ থেকে এই অক্ষ থেকে জেড দূরত্বে আছে, এটা ধরো ও বিন্দু। হাউ টু ক্যালকুলেট? দেখো তড়িতের ক্ষেত্রে আমরা এই ধরনের ক্যালকুলেট করেছিলাম, এরকম ক্যালকুলেশন তোমাদের চৌম্বকের ক্ষেত্রেও করব, সেটা স্বাভাবিক। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের একই ধরনের আমরা ক্যালকুলেশন করব। তো দেখো এখানে ছোট্ট একটা ডিএল অংশ তোমরা নাও, ছোট্ট একটা ডিএল অংশ, হাতের বালা, এটা হাতের বালা বলে আমরা একজনের বালা কেড়ে নিয়েছিলাম, নিয়ে সেখান থেকে ডিএল নিয়েছিলাম, নিয়ে অক্ষতে একটা এই যে ভেক্টরটা এটা হচ্ছে আর ভেক্টর, এই ডিএলটা হচ্ছে এই যে বালার ট্যানজেন্ট আর এই বরাবর। এখানেও কিন্তু থিটা যেটা ডিএল আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। এটা ভেবো, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক নয়, এটা হোম থিঙ্কিং, ঘরে ভেবো বসে বসে। ওকে, তাহলে এইটা যদি, তার কারণ কি? তার কারণ হচ্ছে ডিএল হচ্ছে এই বরাবর, ট্যানজেন্ট বরাবর। আর এইটা যদি অক্ষ হয়, এটা যদি পি বিন্দু হয়, এইটা হচ্ছে তোমার আর, এটা যদি পি বিন্দু হয়, এটা তোমার আর। তো এই যে কোনটা ডিএল আর আর এর মধ্যে, সেটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে আর, থিটা সমান 90 ডিগ্রি হবে। এই কোনটা কিন্তু নয়, দিস ইজ নট অ্যাঙ্গেল থিটা। এই কোনটার কথা আমরা আলোচনা করিনি, আমরা ডিএল আর আর এর কথা আলোচনা করেছি, যে ডিএলটা একটা বালা বা চাকা ওরকম টাইপের, বা আংটি, কানের দুল, এই ধরনের জিনিস, তার মধ্যে দিয়ে যদি কারেন্ট পাঠিয়ে দেয়, তাহলে অক্ষ বরাবর কিছুটা দূরে পি বিন্দুতে আমার যে ডিএল এর সাপেক্ষে যে আর ভেক্টরটা হবে, সেই ডিএল আর আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটা ভেবো। ওকে, যারা বুঝতে পেরে গেছো, যারা বুঝতে পারোনি তারা একটু ভাবো। তার জন্য যে বিটা তৈরি হবে, এই যে তলটা ডিএল আর আর এর মধ্যে যে তল, তার তলের সাথে লম্বভাবে হবে, মনে করি সেই ডিবিটা এই বরাবর হবে। তুমি বুঝতে পারছো? ডিএল ক্রস আর হয়, তাহলে কোন বরাবর হবে? ওই যে তল আছে তার সাথে পারপেন্ডিকুলার হবে, ধরে নাও ওই বরাবর হচ্ছে, কথার কথা আমরা ধরছি উপরের দিকে হচ্ছে। তার মানে এখানে যে ছবিটা আমি এঁকেছি ডিএল এর, এটা কেমন, যা সর্বনাশ। উফ, হয়েছে। এইটা ধরে নে এখানে ডিএল, যখন আঁকার স্কোপ হলো, তাহলে ভালো করেই আঁকি। এই যা, ঠিক আছে, ধরে নাও এইটা হচ্ছে আমার তার, এটা হচ্ছে জেড ডিস্টেন্স, এই বরাবর আছে ডিএল, এইটা ধরে নাও আর ভেক্টর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি। এই যে তলটা আমরা দেখতে পাচ্ছি ডিএল আর আর এর যে তল, মনে মনে ভাবছি, তাতে যে বি ডিবি তৈরি হবে, সেটা তার তলের সাথে পারপেন্ডিকুলার হবে, এই ডিবি। এতটা পর্যন্ত আমরা বুঝেছি। এবার এই ডিবির দুটো উপাংশ আমরা ক্যালকুলেট করব। তাহলে এই জায়গা থেকে আমরা কি দেখতে পারি, এই হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই।
আই প্রবাহ। সেই ডিএল একটা ছোট্ট অংশ এখানে ডিএল নিয়েছি। তার সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা হচ্ছে 90 ডিগ্রি। তার জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র হচ্ছে ডিবি। ডিবি এর মান কত? ডিবি সমান মিউ 0/4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। এখানেও কিন্তু 90 ডিগ্রি হলো। এখানেও কিন্তু ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলো। তাহলে এইটা হবে 1। তাহলে এখানে পড়ে থাকলো কি? মিউ 0 আই ডিএল বাই 4 পাই ইন্টু আর স্কোয়ার নিচে, সেটা লিখলাম ডিবি। কিন্তু সেই ডিবিটা পুরোটা কন্ট্রিবিউট করবে না, কারণ এই ডিএল এর সাপেক্ষে আবার একটা নিচের দিকেও ডিএল আছে। তার জন্য একটা ডিবি আমার এই বরাবর তৈরি হতে পারে। তাহলে নিচের দিকের ডিবির জন্য আমরা যদি এখানে অ্যাঙ্গেল করি, এটা যদি ধরি থিটা, অক্ষর সাথে অ্যাঙ্গেল যদি থিটা ধরি, তাহলে উপরের ডিবির দুটো অংশ হবে। একটা হবে ডিবি কস থিটা, নিচেরটারও এটা যদি থিটা হয় সিমেট্রিক্যালি এটাও থিটা হবে। তাহলে এটাও হবে প্লাস ডিবি কস থিটা, দুটোর জন্য হবে। আর এই বরাবর এর কম্পোনেন্ট হবে ডিবি সাইন থিটা, নিচের দিকেও এর হবে ডিবি সাইন থিটা। ডিবি সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এগুলো কেটে যাবে, কারণ এটা পরস্পরের বিপরীত দিকে। তাহলে কে বেঁচে থাকবে? শুধু ডিবি কস থিটা গুলো বেঁচে থাকবে। তাহলে অনেকগুলো ডিবি কস থিটা বেঁচে থাকবে। শুধু ডিবি কস থিটা এরকম জোর হতে হতে যাবে কতগুলো এলিমেন্টের জন্য? সব ডিএল এলিমেন্টের জন্য। আর সমস্ত ডিবি সাইন থিটা গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। একটার জন্য বিপরীত দিকে, একটা ডিএল এর জন্য তার বিপরীত দিকে একটা ডিএল অবশ্যই আছে। সেই ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পুরোপুরি উল্টো হবে ডিবি সাইন থিটাটা। তো তারা পরস্পরকে ব্যালেন্স করে দেবে। কিন্তু ডিবি কস থিটা গুলো জোর জোর হতে যাবে। তার মানে এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে নেট বি নেট যদি আমি বলি, যেটা হচ্ছে অক্ষ বরাবর হবে, অক্ষ বরাবরই হবে। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমি কি কি তথ্য পেলাম? বি নেটটা অক্ষ বরাবর হবে। আর কি তথ্য পেলাম ইম্পর্টেন্ট? বি নেট হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিবি কস থিটা, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিবি কস থিটা, নট ইন্টিগ্রেশন অফ বি। ডিবির ইন্টিগ্রেশন নয়, কারণ তার একটা কম্পোনেন্ট আছে সামেশন ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন থিটা। যদি আমরা দেখি, দ্যাট উইল বি জিরো। এটা জিরো হয়ে যাচ্ছে, কারণ তার পরস্পর বিরোধী একটা করে কম্পোনেন্ট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমাকে বি নেটটা ক্যালকুলেট করতে হবে, যেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ডিবি কস থিটা। কারো কোনো কোশ্চেন আছে? বল। রুট ওভার আর স্কোয়ার প্লাস জে স্কোয়ার হবে। ভেরি গুড। কস থিটাটা বলছিস, তারপর আরো কিছু হবে, আরো অনেক জিনিস হবে, সেটা আমরা দেখি আরো কি বেরোয়। গুড। ও হো, সর্বনাশ! দেখেছো আজকাল আমার কিন্তু বাম্পার ভুল হচ্ছে, বাম্পার ভুল হচ্ছে। বুঝি? থ্যাংক ইউ। একদম ঠিক বলেছো। আমার ডিএল থেকে পি বিন্দুর দূরত্ব, বাদ বাকি লোক সব ঘুমাচ্ছে। কি বলবি বল? আমার দোষ নেই, তোদের দোষ। তাহলে দেখো বি নেট সমান, ভেরি গুড, থ্যাংক ইউ। বি নেট সমান আমরা পেলাম ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিবি কস থিটা। ডিবি সমান মিউ 0/4 পাই ইন্টু আই বাই আর স্কোয়ার। এই যে আর স্কোয়ারটা যেটা আমরা পেয়েছি, এই যে লুপের জন্য আর স্কোয়ার যেটা পেয়েছি, এটা যদি তোমার কেন্দ্র হয়, এটা যদি আর হয়, যদি আর হয়, যদি জেড হয়, এইটা হচ্ছে স্মল আর। তার মানে আর স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আর সমান রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে। এটাও কনস্ট্যান্ট, কারণ জেড কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, এটাও কিন্তু কনস্ট্যান্ট। এবার এই অ্যাঙ্গেলটাকে দেখো, আমরা এই লম্ব ছিল, সেই লম্বর সাপেক্ষে আমরা দুটো কম্পোনেন্ট ভেঙেছি, এইটাকে আমরা থিটা ধরেছি। যদি এটা থিটা হয়, তাহলে এইটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইটা আবার লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, আর এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা।
মজার কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা একটু ভালো করে দেখে নিও। আরেকবার বলে দিচ্ছি, এইটা যদি লুপ হয়, এইটা যদি জেড হয়, এখানে ডিএল অংশ ছিল, তার জন্য আমরা এখানে পারপেন্ডিকুলার নিয়েছিলাম, অক্ষ বরাবর একটা অ্যাঙ্গেল দিয়েছিলাম, এইটাকে বলেছিলাম থিটা, তাহলে এইটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, তাহলে এটা হবে থিটা। এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এটা তো হচ্ছে অ্যাক্সিস একটা আর একটা ব্যাসার্ধ বরাবর, এইটা তো 90 ডিগ্রি হবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না, তাহলে এইটা হবে থিটা। তাহলে বলো তো দেখি কস থিটা মানে কি? এটা যদি ও পি কিউ যদি ত্রিভুজ বলি, ত্রিভুজ ও পি কিউ এর থিটার সাপেক্ষে ও কিউ হচ্ছে আর, ও পি হচ্ছে জেড, পি কিউ হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে কস থিটা সমান কি হবে বল? ভূমি কোনটা? এটা যদি থিটা হয়, ভূমি কোনটা? এটা ও কিউ। তাহলে ও কিউ বাই পি কিউ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি মানে হচ্ছে আর বাই অতিভুজ মানে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে এখানে যদি আমি এর মান বসাই ডিবি, তাহলে ডিবি এইটা, তাহলে ডিবি কস থিটা সমান কি বেরোবে সেটা আমরা এখানে কস থিটা পেয়ে গেলাম। আর ডিবির মানটা যদি আর এর মানটা বসিয়ে দিই, তাহলে আমি পাচ্ছি মিউ জিরো, ও সরি, মিউ জিরো বাই, এখানে একটা ডিএল হবে, সরি ডিএল হবে তো, ডিএল হবে মিউ জিরো বাই 4 পাই ইন্টু আই বাই আর স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিএল, এখানে একটা ডিএল হবে। তাহলে বি নেট সমান কি দাঁড়াবে? বসাই সবগুলো, দেখো ভালো করে লিখে নাও। এটা বি নেট সমান, এই ফর্মুলা থেকে কিন্তু প্রশ্ন পড়ে, খুব প্রশ্ন পড়ে এই ফর্মুলা থেকে। তাহলে বি নেট সমান ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিবি কস থিটা, ডিবি সমান ডিবি সমান মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু 1 বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিএল। কস থিটা মানে হচ্ছে আবার আর বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। পরিষ্কার পরিচ্ছন্ন লিখলে কখনোই তোমার কোনো ভুল হবে না। এগুলোর মধ্যে থেকে সবাই কনস্ট্যান্ট, এইগুলো কনস্ট্যান্ট, এইগুলো কনস্ট্যান্ট, অল আর কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে ধ্রুবক। যারা ধ্রুবক তারা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুজনের ক্ষেত্রেই তাদের ক্যালকুলেশন একই, যদি তারা অন্য কারোর সাথে গুণ হয়ে থাকে তারা ইন্টিগ্রেশনের আওতার বাইরে চলে আসে, ডিফারেন্সিয়েশনের আওতার বাইরে চলে আসে, তার বাইরে দিয়ে দিই তাদেরকে। তাহলে সেইটাকে বাইরে গুছিয়ে যদি আমি লিখি মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু আর বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিএল। এটা তার ক্লোজ ইন্টিগ্রাল মানে ডিএল এর ক্লোজ ইন্টিগ্রাল। এবার বলতো ডিএল জুড়ে 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 কত হবে? সে যদি আছিস বল, ডিএল জুড়ে 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 কত হবে? 2 পাই আর হবে। এরকম এরকম জুড়ে 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 জুড়ে, এটা রেডিয়াস যদি আর হয় তাহলে এই ডিএল জুড়ে 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 দেবে 2 পাই আর, সমান হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ডিএল। তাহলে বসিয়ে দিই, তাহলে মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু আর বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু হচ্ছে 2 পাই আর। দেখ এখানে 2 পাই আর এখানে 4 পাই কেটে এখানে 2 পড়ে থাকবে, তাহলে কি হবে? মিউ জিরো আই বাই 2 ইন্টু আর স্কোয়ার, এখানে আর হবে আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে এক পাকের জন্য বি নেট। তাহলে এটা হচ্ছে বি অ্যাক্সিস। তাহলে বি অ্যাক্সিস এর ফর্মুলা কি দাঁড়ালো? বি অ্যাক্সিস সমান দাঁড়ালো মিউ জিরো আই বাই 2
r স্কোয়ার বাই r স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এখান থেকে আমরা কি বি অ্যাট সেন্টার যদি বার করতে চাই, তাহলে কি কন্ডিশন ইম্পোজ করব? বি অ্যাক্সিস কন্ডিশন কি হবে? বি সেন্টার ইকুয়াল টু বি অ্যাক্সিস জেড ইকুয়াল টু 0। এইখানে ছিলাম পি বিন্দু, এইখানে পি বিন্দু ছিল, পি বিন্দুকে টেনে এখানে বসিয়ে দাও। তাহলে জেড ইকুয়াল টু জেড থেকে জেড ইকুয়াল টু 0 করে দাও, তাহলেই হবে। তাহলে জেড ইকুয়াল টু 0 যদি আমি করি, তাহলে আমরা পাচ্ছি মিউ 0 আই বাই 2 কিন্তু উপরে পাচ্ছি আর স্কোয়ার, আর এটা যদি 0 হয় আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে আর কিউব। তার মানে আমি আবার কিন্তু আমার ওই জায়গায় ফেরত আসছি মিউ 0 আই বাই 2r। আর এই যে বি অ্যাক্সিস আমরা পেলাম, এটা এক পাকের জন্য, এক পাকের প্রবাহের জন্য, এক পাকের প্রবাহের জন্য এটা পেলাম। যদি এন পাক করি তাহলে কি হবে? এন পাকের জন্য হবে বি অ্যাক্সিস সমান মিউ 0 এন আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। দিক কি? দিক হচ্ছে অক্ষ বরাবর, যে যে অক্ষ বরাবর। এবার কোন দিকে হবে? ডট না ক্রস? ডট না ক্রস সেটা তোমাকে দেখতে হবে, দেখতে হবে। কি করে দেখবো? দেখে নি। এক্ষেত্রেও দিক যা হবে, কেন্দ্রের ক্ষেত্রেও দিক একই হবে। কেন্দ্রের ক্ষেত্রেও একই রকম ভাবে, একইভাবে বি এর দিক দিক নির্ধারণ করতে হবে। কি করে করব? দেখি, ধরে নাও ক্লকওয়াইজ প্রবাহ, তাহলে দিক ক্লকওয়াইজ প্রবাহ, তাহলে প্রবাহ হচ্ছে এই বরাবর। তাহলে এখানে এখানে ডট বসবে না ক্রস বসবে, কে বলতে পারবে? বলো কি হবে, সবাই বলো। আহ, আর সবাই তাহলে এখানে প্রবাহ এইদিকে, এটা ভাবো এরকম, এই জায়গাটা ট্যানজেন্ট ভেবে নে না, তাহলেই তো হবে। যে সব জায়গায় তো একই ডাইরেকশন, এই জায়গাটা একটা ট্যানজেন্ট ভেবে নে কারেন্টের। তাহলে এই রকমের ডান দিকে হয় ক্রস, বাম দিকে হয় ডট। তাহলে এরও ডান দিকে হবে ক্রস, এরও ডান দিকে হবে ক্রস, এরও ডান দিকে হবে ক্রস, এরও ডান দিকে হবে ক্রস। তাহলে এখানে পুরোটা মিলে হবে ক্রস। এইভাবে মনে রাখতে পারো, বা তারটাকে তুমি বুড়ো আঙুল দিয়ে চেপে ধরতে পারো। মানে বুড়ো আঙুল বরাবর কারেন্ট রেখে আঙুলগুলো ধরে চেপে ধরতে পারো। চেপে যদি ধরো তাহলে দেখবে কেন্দ্রের দিকে সাপের ছোবল পড়ছে। সাপের ছোবলটা তোমাদের অফলাইন ক্লাসে বলবো, তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। ভটাভট ভটাভট ডাইরেকশন বেরোয়। সাপের ছোবলের সূত্র আছে একটা, ওটা পার্সোনাল সূত্র, ওটা তোমাদেরকে অফলাইনে কোনোদিন যখন দেখা হবে তখন খেতে খেতে বলবো। ধরো অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ, তাহলে এটা এটা প্রত্যেক ক্ষেত্রেই তাই হবে। যদি ক্লকওয়াইজ, এরকম ক্লকওয়াইজ যদি কারেন্ট হয়, আর ক্লকওয়াইজ কারেন্ট থেকে ধরে নাও এখানে যদি তোমাকে বলে বি কোন দিকে, তাহলে হবে ক্রস, যেহেতু তাহলে ক্রস যেহেতু এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু তোমার এই দিক থেকে যদি আমি চোখ রাখি, এটা কিরকম চোখ আঁকলাম ভগবান জানে, এইরকম যদি চোখ রাখি, এই দিক থেকে যদি আমি ক্লকওয়াইজ দেখি, তাহলে এখানে ক্রস দেখতে পাবো। তার মানে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ওকে, এখানে প্রত্যেকটা জায়গায় ক্রস হবে, মানে তীরটা এদিকে বেরিয়ে যাচ্ছে, এরকম হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে উল্টো হবে। তার মানে অ্যাক্সিসে কি হবে না হবে সেটা জানতে গেলে তোমরা শুধুমাত্র বৃত্তাকার লুপ দেখলেই হবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় এই বরাবর হবে কারেন্ট, তাহলে কেন্দ্রে বা অক্ষে কি হবে? এখানে ক্রস হবে না ডট হবে? ডট হবে। কেন হবে?
তার কারণ এখানে প্রবাহ যদি এই বরাবর হয় তাহলে এটা বাম দিকে আছে, বাম দিকে ডট, ডান দিকে ক্রস, তাহলে বাম দিকে ডট। এই প্রবাহরও বাম দিকে আছে, বাম দিকে ডট, ডান দিকে ক্রস। এই প্রবাহরও বাম দিকে আছে, বাম দিকে ডট, ডান দিকে ক্রস। এই প্রবাহেরও বাম দিকে আছে, বাম দিকে ডট, ডান দিকে ক্রস। এটুকু বুঝলাম আমরা। এবার নেক্সট ডেতে যেটা আমরা করব, নেক্সট ডেতে যেটা আমরা করব সেটা হচ্ছে যে একটি স্ট্রেট ওয়্যার, একটা ঋজু তার, যেটা আই তড়িৎ পরিবহন করছে। এই তারের, ঋজু তারের থেকে লম্ব আর দূরত্বে বি সমান কত? মানে মানে আমরা এরকম একটা তার নেব, সেই তারে কারেন্ট যাচ্ছে, স্ট্রেট ওয়্যার তার নিলাম, কারেন্ট যাচ্ছে। এবার ধরে নাও এখান থেকে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আর, এখানে একটা পয়েন্ট আছে যেটার নাম হচ্ছে পি বিন্দু। তাহলে এই পুরোটা কারেন্টের জন্য তোমার এই বিন্দুতে বি কত হবে, নেট বি কত হবে, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি যদি তোমাকে জিজ্ঞেস করে এটা ডান দিকে আছে তাহলে এটা ক্রস হবে, এটা আমরা বুঝতেই পারছি। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য ক্রস হবে, এই পয়েন্টের জন্য ক্রস হবে, সবারই জন্য ক্রস হবে। সেটা কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তারপর এটা করার পর এখানে আমরা একটা ফর্মুলা পাবো। যদি এই অ্যাঙ্গেলটা ধরে ধরে নাও, এখান থেকে এটা 8টাকে আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা পাবো। এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয় আর এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, θ2 হয়, এই যে লম্ব দূরত্ব, যেটা লম্ব দূরত্ব আর এর সাথে যদি কোণ θ1 আর θ2 হয়, তাহলে পি বিন্দুতে যে বিটা আমরা পাবো সেটা পাবো μ0I/4πr ইন্টু সাইন θ1 প্লাস সাইন θ2। এটা প্রথম আমরা প্রমাণ করব, এটা প্রথম প্রমাণ করব। তারপর আমরা বিভিন্ন কেস আমরা আলোচনা করব। তারপর আমরা কেস স্টাডি করব। কি কেস স্টাডি করব? এক নাম্বার হচ্ছে ধরবো অসীম দৈর্ঘ্যের তার। অসীম দৈর্ঘ্যের তার দুই দিক দিয়েই অসীম, এইদিকেও অসীম, এইদিকেও অসীম, ইনফাইনাইট। তার জন্য আর দৈর্ঘ্যে কত হবে? তখন এই যে অ্যাঙ্গেল যেটা θ1 আর θ2 ধরছি সেগুলো সব 90 ডিগ্রি হবে। কেস নাম্বার 2 করব আমরা একদিকে অসীম। তারপরে কেস নাম্বার 3 আরো দেখব কিছু কেস পাওয়া যায় কিনা, অবশ্যই পাওয়া যাবে ভালো ভালো কেস। সেই সম্বন্ধে আমরা ডিসকাস করব। করার পর এটা কেন আমি বলে দিলাম যাতে করে তোমরা একটু দেখে দেখে রাখতে পারো। করার পর যেটা আমরা করব, আমরা একটা তারগুলো কম্বাইন করব, কম্বিনেশন করব। কম্বিনেশন অফ কারেন্ট দেখব, যেগুলো থেকে পরীক্ষায় পড়বে। কম্বিনেশন অফ কারেন্টের জন্য আমরা বি নির্ণয় করব। কেমন ধরনের? ধরে নাও আমরা এইরকম ধরনের একটা কারেন্ট পাচ্ছি। এইখানে ও বিন্দু আছে, এই ধরবো ধরো R1, এইটা ধরে নাও R2। এটার জন্য আমরা এরকম ধরনের করতে পারি, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছি, এরকম আসছি, এরকম যাচ্ছি, এরকম আসছি, এরকম যাচ্ছি, এরকম আসছি, এরকম যাচ্ছি, এরকম আসছি, এরকম যাচ্ছি। তো ধরে নাও এই যে কারেন্ট, এই কারেন্টের জন্য আমরা আই প্রবাহ, তার জন্য এখানে রেডিয়াস গুলো ধরো সব বলা আছে। এটা এ, এটাও ধরে নাও এটুকু দূরত্ব এ, এটুকু দূরত্ব এ, এটুকু দূরত্ব এ। এইগুলোর জন্য এই পয়েন্টটা ধরে নাও কেন্দ্র ও, তাহলে বি অ্যাট ও সমান কত? এই ধরনের বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো থাকবে। বা আমরা এরকম করতে পারি, এরকম করে যাচ্ছে, একটা 30 ডিগ্রি ঘুরছে, তারপরে কারেন্টটা ধরো এই কথার কথা এবার এর উপর ঝাঁপ মেরে দেবে, এইদিকে চলে যাচ্ছে ধরে নাও কারেন্ট, তাহলে এর কেন্দ্রে কত, ওতে কত? বিভিন্ন ধরনের কম্বিনেশন করব, করলেই আমাদের কনফিডেন্স তত্তর করে বেড়ে যাবে। যেহেতু আমরা এগুলো কালকে করব, তাই প্রত্যেককে রিকোয়েস্ট যে যাদের যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা বই পড়ো, আমার ভিডিও যদি দরকার হয় একটু দেখো, যেটা আমি আপলোড করব।
ভিডিও দেখা দেখা মানে হচ্ছে আমাকে উপকার করার জন্য নয়। আমার কোনো উপকার এখানে হয় না। তোমাদের যেটুকু দরকার সেটুকু দেখো। ওকে? দেখে পুরো রেডি করে রাখো, টকটকে করে রাখো। কালকে দিনের বেলায় ক্লাস হবে। দিনের বেলায় বলতে কালকে তোমাদের ক্লাসের টাইমে ক্লাস যদি আমরা নিই তাহলে কি তোমরা করতে পারবে? সেটা নিয়ে আবার একটা ভোটাভুটি করব এবং সেই ভোটে যারা জয়লাভ করবে তাদের মতো করে করব। কালকে রাত্রেও ক্লাস নিতে পারি সেটা দেখা যাবে আমার availability র উপর। ওকে? কিন্তু চেষ্টা করো দিনের বেলায় যদি কেউ করতে পারো তাহলে ভালো হয়। চলো বাই। গুড আফটারনুন and thank you.